শুভ সন্ধ্যা। আজ 27 তারিখ, সরি আজ 17ই সেপ্টেম্বর 2024 সাল। আজকে মধু পূর্ণিমা, বৌদ্ধদের পবিত্র মধু পূর্ণিমা। সকালবেলা আমরা বৌদ্ধবিহার গেলাম, ধর্মীয় অনুষ্ঠান করলাম। সন্ধ্যাবেলা গেলাম, বুদ্ধের প্রার্থনা করলাম বাসায়। মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্ম বিষয়ে একটু আলোচনা করি। বুদ্ধ সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং বুদ্ধ তার সবচেয়ে বেশি করুণামুদিত উপেক্ষা এবং তার সর্ব মানুষের প্রতি, সর্বজীবের প্রতি তার যে প্রেম, তার যে ভালোবাসা, তার জন্য উনি বিখ্যাত, শান্তির বার্তাবাহক। আমার এই বইটির নাম লুম্বিনিতে কুশিনারা। এই বইটি প্রকাশিত হয়েছে। এই বইটি বাতিঘর এবং রকমারি.com আপনারা অনলাইনে পাবেন এবং চট্টগ্রাম বাতিঘরে আপনারা বাতিঘর লাইব্রেরি থেকে সরাসরি কিনতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলেও আপনারা বইটা পাবেন। এই বইটি একটি উপন্যাস, নাম লুম্বিনিতে কুশিনারা। যেহেতু উপন্যাস, সেহেতু এখানে কাল্পনিক চরিত্র আছে। এটি 2500 বছর আগে বুদ্ধের সিদ্ধার্থ কুমারের জন্ম থেকে এবং জন্মের আগে থেকে যে ঘটনার পরিক্রমা, সেই বিষয়কে ধারণ করে উপন্যাসটি লেখা। আমি যখন বিভিন্ন ত্রিপিটক পড়লাম, বিভিন্ন বৌদ্ধ দার্শনিকদের বইগুলো পড়লাম, বৌদ্ধ লেখকদের বইগুলো পড়লাম, গবেষকদের বইগুলো পড়লাম, বইগুলো পড়ে আমার মনে হলো সব জায়গার মধ্যে একটি বিষয় আসছে না। সবাই বুদ্ধত্ব লাভের পর থেকে বুদ্ধকে নিয়ে লিখতে চায়। বুদ্ধের জীবনী, জন্ম, তার বিয়ে, সংসার ত্যাগ, এটি এভাবেই শুরু করে। কিন্তু শাক্য বংশের যে মূল ধারা, শাক্য বংশের মূল ধারাটা কোথায় সেটা কেউ লেখে না। কিন্তু আমরা যদি শাক্য বংশকে না বুঝি, শাক্য বংশের মূল ধারা কিভাবে উৎপত্তি হলো তা না জানি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বুদ্ধকে বোঝা যাবে, সিদ্ধার্থ কুমারকে বোঝা যাবে না। সিদ্ধার্থ কুমারকে না বোঝা গেলে সাক্ষ্য সিংহ, সাক্ষ্য বীর, গৌতম বুদ্ধ তথাগতকে বোঝা যাবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো প্রতিটি মানুষ তার সমাজ, পরিবার যে প্রভাব থাকে, সে প্রভাবে প্রভাবিত। তার জ্ঞান চর্চার মধ্য দিয়ে তার পরিবর্তন যতই হোক না কেন, তার সে প্রভাব থেকে সে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ভিডিওর একটি নির্দিষ্ট সীমা আছে, তার জন্য আমি এই বিষয়টি কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে শুধু আলোচনা করব শাক্য বংশের উৎপত্তি বিষয়ে। শাক্য বংশের উৎপত্তির আগে যেটা বলতে হবে, তার শাক্য বংশের প্রথম পুরুষ, ওনাদের পিতা ছিল রাজা অঞ্জন। অযোধ্যা নগরে, সেখানে যে রাজা অঞ্জন ছিল, রাজা অঞ্জনের প্রথম স্ত্রীর 5 কন্যা এবং 4 রাজপুত্র। সেখান থেকেই এই ইতিহাসটা শুরু, শাক্য বংশের ইতিহাসটা শুরু। সেটা যদি আমি আমার এই বইটি বিস্তারিত উল্লেখ করেছি, যদি আপনারা সম্ভব হয় বইটি সংগ্রহ করে নেবেন। যতটুকু আমি অল্প সময়ের মধ্যে আলোচনাতে আমি যতটুকু পারি তুলে ধরছি।
অযোধ্যা নগরীর ত্রিভুবন বিখ্যাত অযোধ্যা নগরীর রাজা ছিলেন রাজা অরঞ্জিত। তার প্রথম রানী ভর্তা। সে ভর্তা রানীর গর্ভেই 4 পুত্র এবং 5 কন্যার জন্ম। পরবর্তীতে রাজা আবার একটি দ্বিতীয় বিবাহ করেন এবং দ্বিতীয় বিবাহ করার পরে তার একটি পুত্র সন্তান হয়। তার পুত্র সন্তানের নাম হয় জয়ন্ত কুমার। রাজা যখন চিন্তা করেন যে তিনি তার প্রথম স্ত্রীর 4 রাজপুত্রের মধ্যে ওয়াক্ষমুখ সবচেয়ে বড় যিনি রাজপুত্র, ওনাকে রাজা বানাবেন, তখন এই ছোট রানী তাতে বাধা দেয়। তিনি বলেন যে আমাকে জয়ন্ত কুমারকেই রাজা বানাতে হবে। যেহেতু রাজা জয়ন্ত কুমার জন্মের পরে রানীকে কথা দিয়েছিল যে রানীর একটি আবদার উনি মিটাবেন, সেই সুযোগটি উনি নেন। পরে অনেক বুঝানোতে রাজা রানীকে ছোট রানীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন। যেহেতু তখন প্রথম রানী মারা গেছেন, উনি বোঝানোর চেষ্টা করেন যে রাজ্য ধর্ম হিসাবে প্রথম পুত্রই রাজা হবার যোগ্য, কিন্তু ছোট রানী শুনেন না। এবং শুধু উনি সেই সত্যই রাখেননি, আরও একটি সত্য রাখেন যে প্রথম রানীর ভর্তার 4 পুত্র 5 কন্যাকে নির্বাসনে পাঠাতে হবে। তখন রাজা লাস্টে ব্যর্থ হয়ে মনে দুঃখ নিয়ে 4 রাজকুমার ওয়াক্ষমুখ, কারকর্ণ, হস্তিনাজক ও নিপুরকে এবং 5 কন্যা প্রিয়া, সুপ্রিয়া, আনন্দা, বিজিতা সেনা ও নিপুরাকে ডেকে পাঠান এবং তাদেরকে বিস্তারিত বলেন। তারা এক বাক্যে পিতাকে প্রণাম করে বেরিয়ে পড়েন। পিতা বলেন, তোমরা তোমাদের যা কিছু প্রয়োজন তোমরা নাও। তখন তারা তাদের সাথে যারা যেতে চায় তাদেরকে আহ্বান করেন। তাদের সাথে তাদের দাসদাসী বা সহকর্মী বা আত্মীয়, তারা রাজ্যের প্রয়োজনীয় তাদের যা জিনিসপত্র প্রয়োজন হয় সব নিয়ে তারা রওনা হয়। তারা রওনা হয়ে পথ চলতে 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 সেই অযোধ্যা নগরী থেকে হিমালয়ের পাদদেশে এসে পৌঁছান। পাদদেশে এসে পৌঁছেই ওনারা দেখেন কপিলমুনির আশ্রম। কপিলমুনি আশ্রমের মধ্যে ওনারা অবস্থান করা শুরু করেন। তখন সেখানে থারু জাতি আর পার্বত্য জাতিরা ছিল এবং যেহেতু ওনারা রাজবংশের এবং ওনারা খুবই শক্তিশালী ছিল, যোদ্ধা ছিল, ওনারা অল্প দিনের মধ্যেই থারু জাতি এবং পার্বত্য জাতিকে পরাজিত করে সেই জায়গার তাদের অবস্থানকে দৃঢ় করে। তারা যখন কপিল মুনির কাছে সবাই যায়, তখন কপিল মুনি বলেন যে এখানে একটি রাজ্য স্থাপন করো। তখন শাক্য বংশ, বীরের বংশ, যে তারা এই দখলের যুদ্ধে সফল, তারা সেখানে কপিলাবত্থু নামে একটি রাজ্য গোড়াপত্তন করেন। এই রাজ্য গোড়াপত্তনের পরে শাক্য বংশের মধ্যে তখন কথা হয় যে যদি শাক্যরা যদি থারু জাতি পার্বত্য জাতিতে বিয়ে করে তাহলে তাদের রাজবংশ ক্ষুণ্ণ হবে। শাক্যরা ছিল অসম্ভব জাতাভিমানী, তারা নিজেদের জাত অভিমান তাদের খুব প্রকট ছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের নিজেদের মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেই থেকেই তাদের বড় বোনকে, রাজকন্যাদের মধ্যে বড়কে মাতৃস্থানীয় রেখে 4 রাজপুত্র 4 রাজকন্যাকে বিয়ে করেন। অর্থাৎ ভাই বোনের মধ্যে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়। এরপর থেকে শাক্য বংশের মধ্যে বৈবাহিক সূত্রের কোনো বাছবিচার ছিল না। ওখানে শাক্যরা কেউ যে কোনো কাউকে বিয়ে করতে পারত। এবং এটার পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটা হলো যে শাক্যরা তাদের বংশমর্যাদাকে বজায় রাখতে পারল। এই খবরটা যখন রাজা অরঞ্জিতের কাছে যায়, তখন রাজা অরঞ্জিত জিজ্ঞেস করেন যে তারা কি সখ্য হয়েছে।
শাক্য মানে সক্ষম হয়েছে, তখন বার্তাবাহক ওনাকে বলেন হ্যাঁ ওনারা রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই সক্ষম শব্দ থেকে আসলে সাক্ষ্য, এবং তাদের যে বংশধারা সে বংশধারার পরিপ্রেক্ষিতে এক সময়ে গিয়ে গৌতম নামে একজন জন্মগ্রহণ করেন। তারা 2 ভাই ছিল। সেই গৌতম উনি একটু গৃহত্যাগী হয়ে যান। উনি ইক্ষু বংশে ইক্ষু বনে গিয়ে আশ্রয় নেন, আশ্রম করেন, বা কথিত আছে ওনার ভাই ওনাকে হত্যা করতে চেয়েছিল, উনি সেখানে পালিয়ে গেছেন। যাই হোক, সেই ইক্ষু বংশে ইক্ষু বনে ওনার পুত্র সন্তানরা জন্ম হয়। সেই কারণে ইক্ষুবংশীয় বলা হয়ে থাকে সাক্ষ্য এই ধারাকে গৌতমের। তখন নাম আসে সাক্ষ্য বংশ, ইক্ষুবংশ, গৌতম গোত্রীয়, যেটা গৌতম। এবং ওরা সূর্যোদয়ের সময় ওনাদের জন্ম হয় বলে সূর্যবংশীয় বলা হয়। তার জন্য বলা হয় সাক্ষ্য বংশীয়, ইক্ষুবংশীয়, গৌতম গোত্রীয়, সূর্যবংশীয়। এই হচ্ছে যে সাক্ষ্য বংশের বংশ নাম, যে কারণে এই নামগুলো বিভিন্ন সময় আমরা দেখতে পাই। আজকে এতটুকু পর্যন্ত, সময় স্বল্পতার জন্য দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত আলোচনা করব। শুভ সন্ধ্যা।